স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাস। বিগত ক্লাসগুলোতে আমরা পড়ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্য। আজ আমাদের মানসিক কাব্যের উপরে পঞ্চম ক্লাস। বিগত দিন আমরা মানসিক কাব্য গ্রন্থের বিভিন্ন পর্যায়ভুক্ত যে কবিতাগুলো আছে, যেমন দেশ সম্বন্ধীয় কবিতা, প্রকৃতি এবং প্রেম, এই বিষয়বস্তুর আলোকে বিভিন্ন যে কবিতাগুলো আছে, উল্লেখযোগ্য কবিতাগুলো আমরা পড়ছিলাম। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্যের ভূমিকা বলা যায় এমন একটি কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে উপহার। এই কবিতাটিকে বলা হয় রবীন্দ্র কাব্যের ভূমিকার মতো। এই কবিতাটি কবি মৃণালিনী দেবীকে উদ্দেশ্য করে লিখেছিলেন। গৃহী রবীন্দ্রনাথ ঠাকুর তখন যে বেদনার যে স্মৃতি, সেই স্মৃতি কিছুটা অতিক্রম করতে পেরেছিলেন এবং তার যে দুঃখবোধ, সেই দুঃখবোধকে অতিক্রম করেও সৃষ্টিতে যে কবির একান্ত সুপ্রচ্ছ্বাস এবং আনন্দঘন অনুভূতি, সেই আনন্দঘন অনুভূতিসমূহের প্রকাশ ঘটিয়েছেন তিনি এই কবিতার মধ্য দিয়ে। তো এই কবিতাটি দুইটি স্তবকে বিন্যস্ত। অন্তরের যে ভাব এবং রূপ, সেই ভাব এবং রূপকে তিনি তার এই কবিতায় আত্মপ্রকাশ ঘটিয়েছেন। এই কবিতাটিকে মানসিক কাব্যগ্রন্থের ভূমিকার মতো বলা যায় এবং এই যে বিশ্বের অবারিত রূপ, রস, সৌন্দর্য, গন্ধ তার হৃদয় বেলায় তরঙ্গের মতো প্রতিনিয়ত আঘাত করেছে, সেই আঘাতের ফলে তার ভেতরে যে বিচিত্র অনুভূতি এবং ভাব জেগে উঠেছে, সেই ভাবের সমন্বয় ঘটেছে এই উপহার কবিতাটিতে। সেই অনুভূতি ও ভাবের বাণীরূপ হচ্ছে এই উপহার কবিতাটি এবং এই বাণীরূপ আসলে সমগ্র মানসিক কাব্যে ছড়িয়ে আছে। বিশ্ব তার অন্তরে প্রবেশ করে তার অন্তরের ভাবে ও রূপে রূপায়িত হয়ে এই কাব্যের মধ্য দিয়ে আসলে আত্মপ্রকাশ ঘটিয়েছে। ভিতর এবং বাহিরের যে মিলন, সেই মিলন ঘটেছে মূলত এই মানসিক কাব্যগ্রন্থে এবং এই ভেতর বাহিরের ব্যাকুলিত মিলন মুহূর্তই তার কাব্যের শ্রেষ্ঠ আনন্দ মুহূর্ত এবং এই মিলনকে রূপায়িত করাতেই তার প্রাণের যে সর্বশ্রেষ্ঠ প্রকাশ, সেই সর্বশ্রেষ্ঠ প্রকাশ ঘটেছে এই কবিতাটিতে, উপহার কবিতাটিতে। এজন্যই কবি বলছেন যে এ চিরজীবন তাই আর কিছু কাজ নাই, রচি শুধু অসীমের সীমা, আশা দিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিয়ে গড়ে তুলি মানসী প্রতিমা। অসীম বিশ্ব তার কবিচিত্তকে নানাভাবে স্পর্শ করেছে। তার কবিচিত্ত সেই বিশ্বের যে সমস্ত খণ্ড খণ্ড সৌন্দর্য, সেই খণ্ড খণ্ড সৌন্দর্যকে রূপদান করেছে এই বিভিন্ন বহুবিচিত্র বিষয়ের আলোকে রচিত কবিতাগুলোতে। এইভাবেই কবি কিন্তু তার অসীমের সীমা রচনা করে মানসী প্রতিমা গড়ে তুলেছেন, যেটি আমরা এই উপহার কবিতার বিভিন্ন লাইনগুলোতে দেখেছি এবং এভাবেই কিন্তু তার সৃষ্টি প্রবাহ চিরন্তন ধাবমান এবং চিরদিন ধাবিত হয়েছে এবং বিশেষের মধ্যে যে নির্বিশেষের লীলা, সেই লীলাই কিন্তু কবি মানুষের প্রকৃত সৃষ্টি রহস্য বলা যায়। তো এই যে উপহার কবিতাটি, এই কবিতাটির দিকে যদি তোমরা লক্ষ্য করো, দেখবে এই কবিতাটি হচ্ছে একেবারে কাব্যগ্রন্থের শুরুতে এই কবিতাটির স্থাপনা এবং বলা যায় যে গদ্যে বা পদ্যে উপহারই হচ্ছে কবির একমাত্র রচনা, যেখানে হচ্ছে মানসিক কল্পনার যে সুস্পষ্ট এবং সুসংগত যে ক্রমবিবর্তন, সেই ক্রমবিবর্তনের ইতিহাসটি আমরা লক্ষ্য করি। তার মানে হচ্ছে গদ্য বা তার যে পদ্য রচনা আছে, কাব্য, সেই কাব্যের মধ্যে এই মানসিক কল্পনা, যে মানসিকে তিনি নির্মাণ করে চলছেন, তার সুস্পষ্ট, সুসংগত অর্থাৎ যৌক্তিক এবং ক্রমবিবর্তিত যে ইতিহাস, এই মানসী বা তার কল্পনার যে বিবর্তন, সেই বিবর্তনের ইতিহাসটি আমরা এই উপহার কবিতার মধ্য দিয়েই কিন্তু ধারণা লাভ করি সেই ইতিহাস সম্পর্কে। এবং বলা যায় যে উপহার কবিতাটি আসলে সৌন্দর্য কল্পনার একমাত্র যৌক্তিক এবং প্রাকরণিক বিবরণী। এর মধ্য দিয়ে কবির যে ভেতরকার যে অন্তর্দর্শন এবং তার যে মনন, সেই মননের নিদর্শন আমরা লাভ করি। কবির হৃদয়ের যে সৌন্দর্য,
সেই সৌন্দর্য এবং ভাবনা, অনুভূতি এবং তার যে বিশ্ব সৌন্দর্য, সেই বোধটি আসলে এই কবিতার মধ্য দিয়ে একটি সুন্দর রূপ লাভ করেছে। প্রথম স্তবকেই আমরা দেখি কবি বলছেন যে এই যে সৌন্দর্য কল্পনা, সেই সৌন্দর্য কল্পনার উৎসমুখ আসলে এই প্রথম স্তবকটিকে বলা যায়। এবং এখানেই স্পষ্টভাবে আমরা দেখি যে বিশ্বের যে রূপ তরঙ্গ, সেই রূপ তরঙ্গ কবিচিত্তকে মানে কবির হৃদয়কে উতলা করে তুলেছে এবং বিচিত্র দুরাশা জাগিয়েছে। প্রথম স্তবকটি তোমরা যদি খেয়াল করো যে নিভৃত এ চিত্ত মাঝে নিমেষে নিমেষে বাজে জগতের তরঙ্গ আঘাত, ধ্বনিত হৃদয়ে তাই মুহূর্ত বিরাম নাই, নিদ্রাহীন সারা দিন রাত। তো এই যে জগতের তরঙ্গ আঘাত বলছি, যে কবিচিত্তকে বারংবার আঘাত করছে, এই তরঙ্গ আঘাত কবিচিত্তের মধ্যে আসলে একটি দুরন্ত আশা জাগিয়ে তুলছে। বিচিত্র সে কলরোলে ব্যাকুল করিয়া তোলে জাগাইয়া বিচিত্র দুরাশা। এই বিচিত্র দুরাশাটি আসলে লক্ষ্য করবে যে এটি আসলে অসীমের সীমা রচনার যে দুরাশা, সেই দুরাশাকেই কবি ইঙ্গিত করছেন। এবং এই স্তবকের শেষ দিকে কবি বলছেন যে এ চিরজীবন তাই আর কিছু কাজ নাই, রচি শুধু অসীমের সীমা, আশা দিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিয়ে গড়ে তুলি মানসী প্রতিমা। বোঝা যায় যে এই যে দুরাশা, এই যে দুরাশার মধ্য দিয়ে আসলে অসীমের সীমা রচনা করার যে প্রয়াস, এটি আসলে আমরা কবিচিত্তে সর্বদাই দেখেছি। এবং জগতের যে তরঙ্গ আঘাত বিচিত্র কলরোল করে অনন্ত সৌন্দর্যের আকুতি জাগিয়ে তুলেছে যে কবিচিত্তের ভেতরে, সেই সুস্পষ্ট মূর্তিকে কিন্তু আমরা এখানে দেখি এবং এই সুস্পষ্ট মূর্তিকেই অবলোকন করতে দেখি কবিচিত্ত দ্বারা। এবং তাই আশা এবং ভাষা দিয়ে এবং প্রেমের অনুভূতি দিয়ে কবি তার মানস প্রতিমাকে গড়ে তুলতে চাইছেন। এবং অসীমের সীমা রচনা করার যে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু আমরা এই মানসিক কাব্যগ্রন্থে দেখি, তার ইঙ্গিত কিন্তু এই উপহার কবিতায় আমরা পেয়েই যাই। তো প্রেয়সীর মধ্যে যে মানসীর সন্ধান, মানস সুন্দরীর সন্ধান, সেই সন্ধান কিন্তু এখানেই সেই সন্ধানের সূত্রপাত। যে কারণে কিন্তু বলছি যে ক্রমবিবর্তিত যে ইতিহাস, সেই ইতিহাসের সুস্পষ্ট এবং যৌক্তিক প্রকাশ হচ্ছে উপহার কবিতাটি। তো প্রতিমা সৃষ্টির যে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু আমরা নিভৃত আশ্রম থেকে অনন্ত প্রেম পর্যন্ত যে কবিতাগুলো আছে সেখানে আমরা দেখেছি। এবং তারপরেই মেঘদূত কবিতায় এবং অহল্যার প্রতি, এই কবিতার মধ্য দিয়ে কিন্তু দেখা যায় যে সেই মানস সুন্দরী বা সেই যে প্রতিমা, মানস প্রতিমা, সেই প্রতিমা সৃষ্টির একটি প্রয়াস কিন্তু অব্যাহত থেকেছে। এবং উপহার কবিতার যে দ্বিতীয় স্তবক, সেই দ্বিতীয় স্তবকে কিন্তু আমরা দেখি যে বিস্তৃত তিনি ব্যাখ্যা করছেন যে বিচিত্র দুরাশা তার হৃদয়ের ভেতরে, যে তিনি অসীমের সীমা রচনা করে চলেছেন, সীমা রচনা করতে চান, সেই দুরাশাও কিন্তু সম্প্রসারিত ইতিহাস এই দ্বিতীয় স্তবকে আমরা দেখেছি। এবং প্রথমে বলেছি যে এই কবিতাটি খুব সুন্দরভাবে দুইটি স্তবকে বিন্যস্ত। তো দ্বিতীয় স্তবকে দেখি যে বাহিরে পাঠায় বিশ্ব কত গল্প গান দৃশ্য, সঙ্গীহারা সৌন্দর্যের বেশে বিরহিসে ঘুরে ঘুরে ব্যথা ভরা কত সুরে কাঁদে হৃদয়ের দ্বারে এসে। সেই মুখমন্ত্র গানে কবির গভীর প্রাণে জেগে ওঠে বিরহী ভাবনা, ছাড়ি অন্ততুর বাসে সলজ্জ চরণ আসে মূর্তিমতি মর্মের কামনা। তো এই যে দ্বিতীয় স্তবক, এই দুরাশার স্বরূপটি কিন্তু এখানে এসে আরও সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে। কবির যে ভাবনা, সেই ভাবনার সুন্দর পরিস্ফুটন কিন্তু আমরা এখানে দেখি। বিশ্ব প্রকৃতির যে রূপ রস গন্ধ দিয়ে কবির কাব্য সৃষ্টি আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম, সেই রূপ রস সৌন্দর্যের যে সঙ্গীহারা যে কণিকা, সেই কণিকা তার কবির চিত্তে আঘাত করেছে, তরঙ্গের মতো প্রতিনিয়ত আঘাত করেছে এবং কবিচিত্তকে সেই তরঙ্গ উদ্বেলিত করেছে। এবং উদ্বেলিত করে তার হৃদয়ে যে বিরহের যে ভাবনা জাগিয়ে তুলেছে, সেই ভাবনা কিন্তু ধীরে ধীরে মর্মের কামনা হয়ে মানসী রূপে রূপ লাভ করেছে এবং স্তরে স্তরে উদ্ঘাটিত হয়েছে সেই মানসিক কল্পনার ক্রম উন্নত একটি প্রকাশ, বিচিত্র রেখায় বিচিত্র সৌন্দর্যে সেটি রূপ লাভ করেছে। তো উপহার কবিতাটি আরেকটি দিক থেকে গুরুত্বপূর্ণ, যে আশঙ্কা কবিতাটি তিনি রচনা করেছিলেন তার সুদীর্ঘ সময় পর, 9 মাস পরে এই কবিতাটি কবি রচনা করেছিলেন। এবং এই কবিতাটিতে দেখা যায় যে তার বাল্য এবং যৌবনের যে সৌন্দর্যের অনুভূতি ছিল, সেই সৌন্দর্য অনুভূতির যে প্রকৃতি চেতনা এবং সৌন্দর্য কল্পনা, সেই সৌন্দর্য কল্পনার উৎসরেখার মতো
এবং সেই উৎসরেখা হয়ে এটি বিশ্বের যে গন্ধগান দৃশ্য, সেই দৃশ্যে তিনি আসলে ফিরে গিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। সুরদাসের প্রার্থনা কবিতাটি থেকে মানসিক কল্পনা এবং প্রকৃতি চেতনায় যে বিরোধ বা বিচ্ছেদ দেখা দিয়েছিল, সেই বিচ্ছেদ আসলে আশঙ্কার পরে এই উপহার কবিতার মধ্য দিয়ে সেটি অন্তর্হিত হয় বা লোপ পেয়ে যায়, সেই বিরোধটি লোপ পেয়ে যায়। তো মানসিক কল্পনার উৎস সন্ধানে আসলে আমরা যদি দেখি যে কল্পনা উৎসারিত প্রকৃতির যে নানা সৌন্দর্যের যে তরঙ্গ আঘাত, সেই আঘাত থেকেই আসলে এই কবিতাটির সৃষ্টি। তো মানসিক আসলে ভূমিকা বলা যায় এবং উল্লেখযোগ্য যে ক্রমবিবর্তিত ইতিহাসের একটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে, ইতিহাস হচ্ছে এই উপহার কবিতাটি, এবং এর মধ্য দিয়েই কিন্তু সেই ইতিহাসটি সম্পর্কে আমরা ধারণা লাভ করি। এরপরেই আমরা পড়ব আরও একটি উল্লেখযোগ্য কবিতা, অহল্যার প্রতি। আসলে মানসিক কাব্য পড়তে হলে অহল্যার প্রতি কবিতাটি আসলে পড়া খুবই জরুরি। এই কবিতাটি পড়ার কোনো বিকল্প নেই। আমি বিগত ক্লাসেও তোমাদের বলেছিলাম যে মানসিক কাব্যগ্রন্থের যে উল্লেখযোগ্য কবিতাগুলো আছে, এই কবিতাগুলো তোমাদের অবশ্যই পাঠ করতে হবে। আমরা মেঘদূত, সুরদাসের প্রার্থনা, নিষ্ফল কামনা, বধূ, এছাড়াও প্রকৃতি পর্যায়ের যে বিভিন্ন কবিতা আছে, সিন্ধু তরঙ্গ, কুহুধ্বনি, এই কবিতাগুলো আমরা পালাক্রমে পড়েছিলাম। তো আজ আমরা এই কবিতাগুলো পাঠ করার মধ্য দিয়ে কিন্তু মানসিক কাব্যটি পড়া শেষ করবে। তোমরা এই যে আরও উল্লেখযোগ্য কবিতাগুলো আছে সবগুলোই ধারাবাহিকভাবে পাঠ করবে। আসলে এই যে ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো, এই ক্লাসগুলোতে আসলে মানসী মতো একটি বড় কাব্যগ্রন্থ পুরোটাই পড়ে ফেলা সম্ভব নয়, যে কারণে তোমাদেরকেই যোগ দিতে হবে উল্লেখযোগ্য কাব্যগুলো খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার প্রতি। তো যত তোমরা পড়বে কবিতাগুলো, তোমাদের আসলে রবীন্দ্র কাব্যের যে প্রবণতা বা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবি মানুষ, সেই কবি মানুষ সম্পর্কে তোমাদের ধারণা আরও বেশি সুস্পষ্ট হবে। তো অহল্যার প্রতি এই কবিতাটি আসলে পৌরাণিক অনুষঙ্গে রচিত একটি কবিতা। এই কবিতায় বিষয়বস্তু আসলে আপাত দৃষ্টিতে পুরাণ থেকে সংগৃহীত। রামায়ণে অহল্যার যে প্রস্তরী ভবন, মানে অহল্যার যে পাথর হয়ে যাওয়া, সেই পাথর হয়ে যাওয়া এবং সাপ মুক্তির একটি ঘটনা আছে। এবং সত্যযুগে পৌরাণিক সেই ঘটনাটি আমি খুব সংক্ষেপে তোমাদের বলতে চাই যে সত্যযুগে ঋষি গৌতমের পত্নী অহল্যা ইন্দ্রের সাথে অসৎ সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য স্বামী কর্তৃক অভিশাপগ্রস্ত হয়ে পাষাণ স্তূপে পরিণত হয়েছিল, মানে পাথরে পরিণত হয়েছিল। এবং ত্রেতা যুগে রামচন্দ্রের পায়ের স্পর্শে, চরণ স্পর্শের দ্বারা অহল্যা পুনরায় মানবদেহ লাভ করেছিল। তো রামচন্দ্রের চরণ স্পর্শের দ্বারা পুনরায় দেহ প্রাপ্তির পর শূন্য পরিত্যক্ত একটি তপবনে পাষাণের আবরণ বিদীর্ণ করে, মানে তার যে পাথরের যে দেহ অবয়ব, সেটি চূর্ণ করে ফেলে এবং সেই মৃত্তিকান্ধকার ভেদ করে সে নতুনভাবে উত্থিত হয় এবং পূর্ণ বিকশিতা সৌন্দর্য রূপিণী হয়ে সে অহল্যা আবির্ভূত হয়। তো এই যে অহল্যা, সেই অহল্যাকে সম্বোধন করে কবি এই অহল্যার প্রতি কবিতাটি লিখেছেন। এবং এই কবিতাটির যে পৌরাণিক ঘটনা, এটি আসলে এতটুকুই। এখানে এই কবিতার আসলে পৌরাণিক গুরুত্ব তেমন নেই। এখানে আমরা দেখব যে কবিতার বিষয়বস্তু কবি কিভাবে আসলে একটি বৈচিত্র্যময় আবহে ভিন্ন খাতে প্রবাহিত করেছেন। নামমাত্রই আসলে অহল্যা একটি পৌরাণিক নারী এই কবিতায়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যে রোমান্টিক কবিকল্পনার দ্বারা অহল্যার যে পৌরাণিক প্রতিকৃতি, সেই প্রতিকৃতির পরিবর্তে একটি নতুন সৌন্দর্য, সেই সৌন্দর্যের পরিচয় দিয়েছেন এই কবিতায়। আমরা কবিতাটি আস্তে আস্তে পড়ার চেষ্টা করব। অহল্যাকে কবি এই কবিতায় আসলে কেবলমাত্র সাপমুক্ত রূপে দেখেননি, তিনি তার নতুন যে মানব জন্ম পরিগ্রহণ, মানে সে নতুন যে মানব জন্ম পেয়েছে, সেই মানব জন্মকেই তিনি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই পৃথিবীর যে জীবজগৎ বা প্রাণী সমাজ, এই বৃহৎ পৃথিবীর একই প্রাণের বিবর্তনে সৃষ্টি হয়েছে বলে কবি বিশ্বাস করেন এই অহল্যাকে। এবং এই অহল্যা কবিতার সঙ্গে আসলে সোনারতরী কাব্যগ্রন্থের যে বসুন্ধরা কবিতাটি, সেই বসুন্ধরা কবিতাটির অনেকাংশেই মিল আছে বলে ধারণা করা যায়। তো আমরা আজ অহল্যার প্রতি কবিতাটি পড়ব। তো প্রথমেই আমরা এই কবিতার যে ভাববস্তু সেটি একটু জেনে নিই। তো অভিশাপগ্রস্ত পৌরাণিক কাহিনীটি তো তোমাদের বললাম। আমরা কবিতার এই ভাববস্তু শুরুতেই কবি একটি প্রশ্ন করছেন অহল্যাকে যে কী স্বপ্নে
কাটালে তুমি দীর্ঘ দিবানিশি অহল্যা, পাষাণ রূপে ধরাতলে মিশি, নির্বাপিত হোম অগ্নি তাপসবিহীন শূন্য তপবনচ্ছায়। তো অভিশাপগ্রস্ত অহল্যার যে পাষাণ জীবন, সেই পাষাণ জীবন থেকে উদ্ধার প্রাপ্তির পর অহল্যাকে উদ্দেশ্য করেই অহল্যার প্রতি কবিতাটি তিনি লিখেছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং অহল্যা পাষাণী হয়ে যে পৃথিবীর বুকে মিশেছিলেন। তো এই যে বসুন্ধরা আপাত দৃষ্টিতে তাকে চেতনাহীন এবং জড়বস্তুর মতো মনে হয়, কিন্তু প্রকৃত পক্ষে এই যে বসুন্ধরা বা পৃথিবী বা ধরিত্রী, তার যে প্রাণময়ী এবং চেতনাময়ী স্নেহময়ী জননীর মতো বিপুল মমতায় সমস্ত জীবকে তার বক্ষে আঁকড়ে ধরে থাকেন এই বসুন্ধরা। এবং কবি অহল্যাকে জিজ্ঞেস করছেন যে তুমি যে বসুন্ধরার দেহে এতকাল লীন হয়েছিলে, তোমার পাষাণ দেহে কি চেতনা ছিল? এটি হচ্ছে কবির প্রশ্ন। এই কবিতায় আমরা দেখি যে তিনি কবি অহল্যাকে প্রশ্ন করছেন এবং তিনি জিজ্ঞেস করছেন যে তুমি কি তার বিপুল মাতৃস্নেহ অনুভব করতে পেরেছিলে? তোমরা যদি কবিতার লাইনগুলো লক্ষ্য করো, চরণগুলো লক্ষ্য করো, তাহলে দেখবে যে কবির প্রশ্ন অহল্যার প্রতি। এবং এই যে কোটি কোটি প্রাণীর আনন্দ বেদনার যে কলরব, পান্থের যে পদধ্বনি, তা কি তোমার কর্ণে প্রবেশ করেছিল? তোমার যে বিস্তৃতময় নিদ্রা, সেই নিদ্রার কি কোনো ব্যাঘাত ঘটেছিল? তো বসন্ত সমীরে যখন ধরণীর সর্বাঙ্গে পুলক প্রবাহ ছুটত, উহা কি তোমাকে স্পর্শ করিত না? এই প্রশ্নগুলো কবি অহল্যাকে করছেন। এবং রাত্রে যখন নিদ্রায় থাকতো অহল্যা, তখন জীবগণ জননী বসুন্ধরার বুকে ঘুমিয়ে পড়তো। তখন সেই সন্তান স্পর্শ সুখে সে কি বিভোর হয়ে থাকতো? সেই সুখের আস্বাদ কি তুমি পেয়েছো? অহল্যাকে জিজ্ঞেস করছে যে সেই সুখের আস্বাদ, মানে বসুন্ধরা যে সুখ লাভ করতো, জননীর যে সুখ, সেই সুখ কি সে লাভ করেছে? সেই সুখের আস্বাদ কি সেও পেয়েছিল? এই প্রশ্নগুলো, এই বিচিত্র প্রশ্ন কবি অহল্যাকে করছেন। এবং তিনি বলছেন যে এই যে বিচিত্র বাহ্য জগতের অন্তরালে থেকে জীবধাত্রী জননী বসুন্ধরা তার সন্তানদেরকে যে আহার্য এবং যে বিলাসিতার উপকরণ দিচ্ছে, সেই উপকরণ এই নিভৃত মাতৃবক্ষে থেকে তুমি দীর্ঘদিন যখন ঘুমিয়েছিলে, তখন তুমিও কি অনুভব করেছো? এই যে বিচিত্র প্রশ্ন, এই বিচিত্র প্রশ্ন কিন্তু অহল্যাকে কবি করছেন। এবং তিনি জিজ্ঞেস করছেন যে তোমার সকল পাপ তাপ গ্লানি এই স্নেহময়ী মাতাকে নিজের হাত দিয়ে মুছে দিয়েছে। এই প্রশ্নগুলো তিনি করছেন। তুমি দিলে আজি দেখা ধরিত্রী সদ্যজাত কুমারীর মতো সুন্দর সরল শুভ্র। তো অহল্যা এই যে অভিশাপ অন্তে যে এক কলুষশূন্য, মানে কলঙ্কহীন নবজীবন লাভ করেছিল, সেই সম্ভাবনাময় এবং রহস্যময়ী তো এবং সে অপার বিষয়ের যে বস্তুরূপ, সেই বস্তুরূপকেই কবি অনুসন্ধান করছেন। এবং তিনি বলছেন যে এই অহল্যা আসলে পূর্বের অহল্যা নন, এবং নবজন্মে অহল্যা যে অপার বিস্ময়ের আধার, এবং নবজন্মে সে এক নতুন মূর্তিতে আবির্ভূত হয়েছে। সে নগ্ন মূর্তি এক রহস্যময় নারী, এটি হচ্ছে কবির ভাবনা। এবং সেই পূর্বেকার সেই পূর্ণ যুবতীই আছে, কিন্তু শৈশবের যে কমনীয়তা ও সরলতার দ্বারা সে বিশেষভাবে পরিবেষ্টিত, অর্থাৎ শৈশবের সরলতা এবং কমনীয়তা তার মধ্য থেকে একেবারেই বিলুপ্ত হয়ে যায়নি, সেই কমনীয়তা তার মধ্যে অব্যাহত আছে। এবং পুষ্পের মতো নবপ্রস্ফুটিত যে পুষ্প ফুল, সেই ফুলের মতোই তার রূপলাবণ্য শ্যামপত্রপুটে বিন্যস্ত। এই যে পরের স্তবকে একটু লক্ষ্য করবে তোমরা, যে অপূর্ব রহস্যময়ী মূর্তি বিবসন নবীন শৈশবে স্নাত সম্পূর্ণ যৌবন পূর্ণস্ফুট পুষ্প যথা শ্যামপত্রপুটে শৈশবে যৌবনে মিশে উঠিয়াছে ফুটে এক বৃন্তে। তো এই রূপলাবণ্য নিয়ে অহল্যা যে নতুনভাবে বিকশিত হয়েছে বা আবির্ভূত হয়েছে, সেই দিকে কবি কিন্তু ইঙ্গিত করছেন। এবং তারপরে তিনি বলছেন যে বিস্তৃত সাগর হতে এই বিন্যস্ত এই যে নবীন উষার মতো যে উত্থিতা, সে নতুন সকালের মতো সে উত্থিত হয়েছে। এই নবজন্মে বিশ্বকে দেখে অহল্যা বিস্ময়মগ্ন চিত্ত, এবং একবারের জন্য সে ক্ষীণ যে পূর্বস্মৃতির উন্মেষ, সেটি বিশ্বকে পরিচিত বলে সে মনে করিয়ে দিচ্ছে, বিশ্বের পরিচিত বলে সে মনে করিয়ে দিচ্ছে। এবং আবার মনে হয় যেন সেইটি ঠিক বিশ্বও নয়, বিশ্ব অহল্যার নতুন যে রূপ দর্শন, সেই রূপ দর্শনে একেবারে বিস্ময়ে নির্বাক হয়ে গিয়েছে। এবং অহল্যার সাথে এই যে বিশ্বের যে
নতুন পূর্বজন্মের যে পরিচয়, আগের পূর্বজন্মের যে পরিচয়, সেই পূর্বজন্মের পরিচয়কেই আবার নতুন জন্মে নতুনভাবে কবি পরিচয় করিয়ে দিচ্ছেন। পরিচয় পেয়েছে বলে কবি এই কবিতায় উল্লেখ করছেন। তাই চিরপরিচিতের সঙ্গে নতুন পরিবেশে আবার নতুন করে চিরন্তন একটি পরিচয় স্থাপনের দিকে কবি এই কবিতায় আহ্বান করেছেন বা উল্লেখ করেছেন। এর পরের চরণে তোমরা দেখবে যে সেই নতুন পরিচয় স্থাপনের যে প্রসঙ্গটি সেটি খুব সুন্দরভাবে এসেছে, যে বিস্তৃত সাগর নীল, এই যে একদম শেষ দিকে তোমরা খেয়াল করো, বিস্তৃত সাগর নীল নীরে প্রথম উষার মতো উঠিয়াছি ধীরে, তুমি বিশ্বপানে চেয়ে মানিছ বিস্ময়, বিশ্ব তোমা পানে চেয়ে কথা নাহি কয়, দোহে মুখোমুখি অপার রহস্য তীরে, চিরপরিচয় মাঝে নবপরিচয়। তো এই যে নতুন পরিচয়, এই নতুন পরিচয়ের যে চিরন্তনতা, এই চিরন্তনতাই কিন্তু কবি এই কবিতায় উল্লেখ করেছেন বা তিনি এই চিরন্তনতার দিকেই ইঙ্গিত করেছেন। তো এই কবিতাটি আসলে আমরা যে প্রতীক প্রবণতা রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই প্রতীক প্রবণতা কি খেয়াল করি, যে প্রতীকের মধ্য দিয়ে যে ব্যঞ্জনা, সেই ব্যঞ্জনা কিন্তু তিনি এই কবিতায়ও নির্মাণ করেছেন। সুরদাসের প্রার্থনা কবিতাটির পাশাপাশি অহল্যার প্রতি কবিতাটিতেও সেই একই প্রতীকের আভাস আছে। এবং সুরদাসের প্রার্থনা কবিতায় প্রতীকাশ্রয়ী কল্পনার যে প্রথম সার্থক রূপায়ণ, সেই রূপায়ণ আমরা দেখি এই কবিতার মধ্য দিয়ে। এবং এই কবিতাটিতেই যে কবির যে বেদনা আকাঙ্ক্ষা, তার প্রকাশ, যে অসম্পূর্ণতা, সেটিকে তিনি উপলব্ধি করেছেন। এবং এখানেই প্রতীকের মধ্য দিয়ে তিনি যে সীমাহীন যে ব্যঞ্জনা, সেই ব্যঞ্জনাকেই উন্মোচন করার চেষ্টা করেছেন। তার অব্যক্ত অনুভূতি এখানে বেদনার প্রতীকে নতুনভাবে সৃষ্টি হয়েছে। মেঘদূত কবিতাটিতে আমরা যখন বিগত ক্লাসে আমরা পড়েছিলাম মেঘদূত কবিতাটি, সেই মেঘদূত কবিতায় আমরা দেখেছি যে সৌন্দর্যের যে আদি সৃষ্টিকল্পনা, সেই সৃষ্টিকল্পনা প্রকৃতির যে রূপসৌর্য অতিক্রম করেছে বা পরিক্রমণ করেছে, সেই পরিক্রমণ শেষ হলে যে কামনার যে মুখ্যধাম অর্জন করে নেয় অহল্যার প্রতি কবিতায়, সেই কল্পনা কিন্তু ধরাতলে এসে নিবদ্ধ হয়েছে। এবং এদিক থেকে কিন্তু মেঘদূত কবিতা থেকে অহল্যার প্রতি কবিতাটি একেবারেই ব্যতিক্রম। এই কবিতায় আমরা দেখি যে সৌন্দর্য কল্পনা একেবারেই মর্তলোকে প্রসারিত, এবং মর্তলোকের কল্পনা দিয়েই কিন্তু এই কবিতাটি নির্মিত হয়েছে। মেঘদূত ও অহল্যার প্রতি এদিক থেকে আসলে সৌন্দর্যের যে আপাত বিরুদ্ধ কল্পনা, সেই কল্পনাকে ইঙ্গিত করে। এবং এখানে আমরা দেখব যে মেঘদূত কবিতাতে যে অমর্তলোকের যে বিরোহিণী সৌন্দর্য কল্পনা, সেই সৌন্দর্য কল্পনাকেই কবি প্রতিকায়িত করেছেন, কিন্তু অহল্যার প্রতি কবিতাটিতে আসলে মর্তলোকে সেই সৌন্দর্য থাপমান। এবং এই কবিতাটি আসলে প্রথম কবিতা, যেখানে আসলে এই বোধটি প্রথম জেগেছে কবির হৃদয়ে, যে মানুষের আসন শুধু হৃদয়ের যে গহন লোক, সেই গহন লোকে কিন্তু নয়, সৌন্দর্যের সে আদি সৃষ্টি, সে আসলে বিশ্বের মাঝেই আবির্ভূত, এবং বিশ্বের সাথে তার আসলে চিরন্তন একটি পরিচয় আছে। এবং সেই পরিচয়কেই কিন্তু আমরা দেখি শেষ দিকে কবি নতুন পরিচয়ে স্থাপন করতে চেয়েছেন, যে পরিচয়টি এতকাল আসলে লুকিয়েছিল, এবং সেই পরিচয় বিষয়ের সাথে অবাক রহস্যে আজ জেগে উঠেছে। এবং এই কবিতার মধ্য দিয়ে আমরা দেখি যে সেই বিস্মিত জাগরণের কথা কবি বারবার বলছেন, এবং বলছেন যে অপার রহস্য তীরে চিরপরিচয় মাঝে নবপরিচয়। এবং এই চিরপরিচয়ের মধ্যেই কিন্তু নতুন পরিচয় কবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো এই কবিতাটি আসলে মানুষের যে আত্মগত বা বাস্তব বিরুদ্ধ যে কল্পনা জগৎ, সেই কল্পনার জগৎ ও জীবন প্রবাহের সাথে আসলে মিলিয়ে দেওয়ার একটি প্রয়াস বলা যায় এই কবিতাটিকে। এবং এই কবিতার ভেতরে যে কবির যে জীবনবোধের যে সংঘাত, সেই সংঘাতের যে পরিপূর্ণতা, সেই পরিপূর্ণতার প্রয়াস আসলে চিত্রাকাব্যে গিয়ে সংঘটিত হয়। এবং এই কবিতার মধ্য দিয়ে কিন্তু সেই কবিতাটির ইঙ্গিত আমরা লক্ষ্য করি। এবং এখানেই দেখা যায় যে সেই একই রকম উপলব্ধির প্রকাশ ঘটেছে। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী, অন্তর মাঝে তুমি শুধু একা একাকী, তুমি অন্তর্বাসিনী। তো এই যে উপলব্ধির পূর্ব সংকেত আসলে অহল্যার প্রতি কবিতাটি। এবং এই কবিতার মধ্য দিয়ে কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে আসলে তার যে মর্তপ্রীতি বা
মর্তলোকের যে রহস্য কল্পনা জগৎ, সেই কল্পনা জগৎকে সুন্দরভাবে তিনি প্রতিকায়িত করেছেন। এবং তার ভেতরে এই কবিতাই আসলে আমরা যে বাস্তব দৃষ্টিপ্রবণতা সেটির দেখা পাই, এবং সহস্র পথে সহস্র আকারে যে উচ্চারিত যে জীবন ভাবনা বা জীবন প্রবাহ, সেই জীবন প্রবাহ কিন্তু এই কবিতায় এসে ইঙ্গিত লাভ করেছে। এবং এই কবিতায় তার দীর্ঘ এবং বর্ণবহুল একটি কল্পনাও আমরা দেখি। এবং কবি আসলে এই কবিতার মধ্য দিয়েই তার সৌন্দর্য কল্পনার যে সাথে যে বৃহত্তর জীবনবোধের যে বিরোধ, সেটি লক্ষ্য করা যায়। এবং সেই বিরোধের সমন্বয় লাভ করে কিন্তু এই অহল্যার প্রতি কবিতাটি। এবং দেখা যায় যে সুরদাসের প্রার্থনা থেকে মেঘদূত পর্যন্ত মানসিক কল্পনা যখন কবির মানুষলোকে একটি চরম স্তরে পৌঁছায়, সেই চরম স্তরে গিয়ে যে নিভৃত মানুষের যে ধ্যান মূর্তি তিনি কল্পনা করেছেন বা বিষয়াশ্রয় প্রবণ হয়ে উঠেছে, সেই বিষয়াশ্রয় প্রবণ একটি ধ্যান মূর্তি কিন্তু আমরা অহল্যার প্রতি কবিতায় দেখি। এই সৌন্দর্য কল্পনা এই কবিতায় এসে, অহল্যার প্রতি কবিতায় এসে আসলে ধরিত্রীর বুকে নেমে আসে এবং শত সহস্র ধারায় বৈচিত্র্যের সাথে সেই জীবন প্রবাহের সঙ্গে উন্নীত হয়ে কিন্তু মিলেমিশেই এখানে দেখা যায় যে এটি নতুন প্রতিশ্রুতি আনে এই অহল্যার প্রতি কবিতায়। এবং এই অহল্যার প্রতি কবিতাটি আসলে মানসিক কাব্যের একটি খুব সুন্দর এবং সার্থক কবিতা বলা যায়। পুরাণের আশ্রয়ে খুব সুন্দরভাবে একটি প্রতীকময় উপস্থাপনায় কবি এই কবিতাটি নির্মাণ করেছেন। দর্শকপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে উপহার কবিতাটি পড়লাম, যেটিকে আসলে মানসিক কাব্যের ভূমিকা বলা হয় এবং খুব উল্লেখযোগ্য একটি কবিতা অহল্যার প্রতি। এই কবিতাটিও আমরা আজকে পড়লাম। তোমরা এই কবিতাটি বাসায় পড়ার চেষ্টা করবে এবং এই বিষয়বস্তু পৌরাণিক অনুষঙ্গ, কবি কীভাবে তার মানুষ জগতে নতুন সৌন্দর্য কল্পনার উৎসের সাথে সমন্বয় করে তিনি যে কবিতাটি নির্মাণ করেছেন, এই কবিতাটি এটির যে বিষয় ভাবনা সেটি সম্পর্কে তোমরা যে ধারণা নেওয়ার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমরা আরও যে উল্লেখযোগ্য কবিতাগুলো আছে সেগুলো পড়ব, যেমন পুরুষের উক্তি, নারীর উক্তি, যে আরও উল্লেখযোগ্য কবিতা অনন্ত প্রেম, এই কবিতাগুলো পড়ার চেষ্টা করব। এবং আমাদের এই পরের ক্লাসে থাকবে প্রশ্নভিত্তিক আলোচনা, এর মধ্য দিয়ে আমরা মানসিক কাব্যটি শেষ করব। তোমরা আমরা ইতিপূর্বে যতগুলো ক্লাস করেছি মানসিক কাব্যের উপরে, তার প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে আবারও পড়ার চেষ্টা করবে এবং উল্লেখযোগ্য কবিতাগুলো বারংবার পাঠ করার মধ্য দিয়ে এর বিষয়বস্তু তোমরা আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।